গুড আফটারনুন। এই ক্লাস তোমাদের 6 সেমিস্টার অনার্সের জন্য। আর আজকের টপিক নরমপন্থীদের দ্বারা পরিচালিত যে জাতীয় কংগ্রেস তাদের কার্যাবলী বর্ণনা করো। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডান বাই আওয়ার মডারেটস লিডার্স ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এটা বিষয়বস্তু, একটু ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে নিই। 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এবং এই জাতীয় কংগ্রেস 72 জন মেম্বার, ওখানে 72 জন মেম্বার এই সংগঠনের বা এই মিটিংয়েতে যোগদান করেছিলেন। এবং এই 1885 এবং প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, এটা মনে রাখবে। আমাদের মেন ব্যাপার হচ্ছে যে জাতীয় কংগ্রেসের এই যে পর্বেতে দুটি ভাগে ভাগ করা হয়েছে ইতিহাসে। 1885 থেকে 1905 সাল পর্যন্ত একটা পর্ব এবং 1905 সাল থেকে তার পরের একটা পর্ব। এই 1885 থেকে 1905 সাল পর্ব জাতীয় কংগ্রেসের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে নরমপন্থী বলা হয়ে থাকে, मॉडरेट्स इनको बोला जाता है। क्यों मॉडरेट्स बोला जाता है, इसके बारे में थोड़ा सा बात कर लेते हैं कि इन लोगों का जो भी काम करने का तरीका था वो एप्लीकेशन वाला, मतलब एप्लीकेशन डालते थे पहले ब्रिटिश के सामने, फिर वो लोग सुने ना सुने वो उनका मामला है। মানে আবেদন নিবেদন নীতির দ্বারা পরিচালিত হয়েছিল আমাদের এই প্রথম পর্বের জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দরা, যার জন্য এই সময় এই পর্বটাকে নরমপন্থীদের সময়কাল বলা হয়ে থাকে। তা 1885 সালে এই যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠার আর মেন উদ্দেশ্য কি ছিল, জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা হলো তার মেন উদ্দেশ্যটা একবার জেনে নিই। প্রথম উদ্দেশ্য, ভারতবর্ষের বিভিন্ন যে অঞ্চল, সেই অঞ্চলে যারা দেশ সেবক ছিলেন, মানে অলরেডি তো প্রসেস শুরু হয়ে গিয়েছিল ভারত সভা অন্যান্য অর্গানাইজেশন, যারা দেশ সেবার সঙ্গে যুক্ত হতে চান তাদের মধ্যে একটা ব্যক্তিগত যোগাযোগ, मतलब পার্সোনাল কানেকশন স্থাপন করনে কে লিয়ে। দ্বিতীয়ত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের এই যে ডিভিশন মুক্ত করে দিয়ে একটা ঐক্য স্থাপন করা, मतलब यूनिटी को स्थापन करना दूसरा कॉज था, लक्ष्य था। তৃতীয় কারণ হচ্ছে যে দেশের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আলাপ আলোচনা করে তৎকালীন দেশের যে সমস্যা সেই সমস্যাগুলোকে নির্ণয় করা এবং তার সমাধানের উপায় বার करा। मतलब उस वक्त के जितने भी एडुकेटेड पर्सन थे, उस एडुकेशन पर्सन के सब लोग मिलके जो भी समस्या थे उस वक्त भारतवर्ष में, उस समस्या को ढूंढ के निकलना और उसका जो कौन सा तरीका होगा इसका समाधान करने के लिए, इस बात को भी इसके लक्ष्य में रखा गया था। तीसरा लक्ष्य था। और सब থেকে 4 নাম্বার হচ্ছে যে ভারতবর্ষের জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং তাদের যে প্রত্যেক বছরে রাজনৈতিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে কীভাবে আমাদের ভারতবর্ষের রাজনীতি এগিয়ে চলবে সেই ব্যাপারগুলোকে সিদ্ধান্ত নেওয়া। मतलब 4 नंबर के जो पर्पस थे वो था पॉलिटिकल अवेयरनेस। আচ্ছা, প্রথম পর্বের এই নেতাদের একটা দুটো আদর্শ কথা বলে নিই যে এই নেতারা যখন কাজ করছিলেন, নরমপন্থী নেতারা যারা ছিলেন, নরমপন্থী নেতাদের কাজের ধরনটা কেমন ছিল, তারা কেমন বিশ্বাস করতেন। প্রথমেই ক্লিয়ার করে বলে নিই যে এই নরমপন্থী নেতা যারা ছিলেন তারা কিন্তু বেশিরভাগই কেউ ছিলেন উকিল, কেউ ছিলেন বুদ্ধিজীবী, কেউ ছিলেন পুঁজিপতি মানে বণিক মানে আমাদের বিজনেসম্যান, আর জমিদার সম্প্রদায় বেশিরভাগরাই এটাই ছিলেন। मतलब कोई लैंडलॉर्ड्स था, कोई जमींदार या लैंडलॉर्ड था, कोई वकील थे, तो इस तरह से कोई ट्रेडर्स था। ये लोग कमेटी का जो भी मेंबर्स बने थे उस वक्त के ये सब थे। তো এই কথাটা স্পষ্ট যে তাদের আদর্শ কী হবে, তাদের আদর্শ ছিল ব্রিটিশদের প্রতি, ব্রিটিশ শাসনের সরকারের প্রতি সম্পূর্ণরূপে আস্থা, তাদের চরম আস্থা ছিল ব্রিটিশ সরকারের প্রতি।
যার জন্য দাদাভাই নওরোজির একটা কোড আনকোড ইংলিশ কোড আছে, সেটা হচ্ছে যে লেট আস স্পিক আউট লাইক মেন অ্যান্ড প্রোক্লেম দ্যাট উই আর লয়াল টু দ্য ব্যাকবোন। এই শব্দের মাধ্যমে বুঝতেই পারছো যে আমরা ব্যাকবোনের প্রতি লয়াল হতে চাই। এই শব্দটা কিন্তু দাদাভাই নওরোজি তার প্রথম দিকে স্টেটমেন্টে বলেছেন, পরবর্তীকালে দাদাভাই নওরোজিকে আমরা অন্য রূপে দেখতে পেয়েছি। মানে একটা কথা মনে রাখবে যে এই পর্বের কংগ্রেস নেতারা যারাই ছিলেন তারা কিন্তু ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন এবং তারা পক্ষে থেকে ভারতীয়দের জন্য কিছু দাবি দেওয়া আদায় করে নিতে চেয়েছিলেন। যার জন্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা কথা মানে বিখ্যাত হয়েছে, মানে শোনা যায় সেই সময়ে, সেটা হচ্ছে যে আমাদের জনগণের ঐক্য এবং ভারতের ব্রিটিশ শাসনের স্থায়িত্ব চাই। কোড আনকোড আমাদের জনগণের ঐক্যও চাই এবং ব্রিটিশ শাসনের স্থায়িত্বও চাই। মানে অদ্ভুত একটা লাইন, মানে আমরা हम लोग यूनिटी भी चाहते हैं और ब्रिटिश गवर्नमेंट को भी भारतवर्ष में चाहते हैं। মানে এই ধরনের মতাদর্শ ছিল কংগ্রেসের এই ব্রিটিশ সরকার সম্পর্কে, যার জন্য তিনি একটা জায়গাতে বলেও ফেলেছেন যে ব্রিটিশ শাসন হলো ভারতবর্ষে একটা ঐশ্বরিক অবদান, ईश्वर का वरदान है ब्रिटिश शासन भारतवर्ष में, ये भी इनका मानना था। এ তো গেল আদর্শের কথা। এবার আমি কিছু লিডার্সের নাম বলি যে লিডার্সরা নরমপন্থী এই পর্বের নেতাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লিডার। তাদের মধ্যে দেখো, দাদাভাই নওরোজি তো আমি নামই বললাম, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তারপরে ধরো ফিরোজ শাহ মেহতা, তারপরে ধরো কি বলে ওটাকে, মদন মোহন মালব্য, রমেশচন্দ্র দত্ত, তারপরে আনন্দমোহন বসু, আনন্দ চারলু, আরও অনেকে ছিলেন। যার ফলে এই আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের এই যারা নেতারা ছিলেন তারা কিন্তু এই পর্বের সাফল্যের সঙ্গে তারা নেতৃত্ব দিচ্ছেন এবং ভারতবর্ষের ইতিহাসে আজ তারা স্মরণীয় হয়ে রয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় যে এই পর্বের নেতারা মানে যারা এই কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই কংগ্রেসের নেতৃত্ব দানের জন্য তাদের যে কি কাজ, তারা কি কাজের জন্য আমরা আজ তাদের মনে রেখেছি, সেটা হচ্ছে আমাদের আগে জানা দরকার। মোটামুটিভাবে মনে রাখবে যে ভারতবর্ষের এই পর্বে যে টাইমটা সেটা হচ্ছে 1885 থেকে 1905 সাল পর্যন্ত, এবং আমরা দেখব যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মানে ভাবে তারা আমাদের সরকারের কোনো না কোনোভাবে তারা সরকারকে সমর্থন জানিয়েছেন এবং তাদের কার্যাবলীকে কিছুটা প্রাতিষ্ঠানিকভাবে সমালোচনা করেছেন। ওকে, এক এক করে আমরা দেখে নিই যে কি কাজ তারা করেছিলেন। ভারতবর্ষের রাজনীতিতে আমরা আজকের দিনে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে দেখতে পাই, মানে আমাদের যে দল, দেশের দল রয়েছে, একটা জাতীয় দল, সেই দলটার প্রথম পর্বে যারা নেতা ছিলেন তারা কি কাজ করেছিলেন। চারটে ক্যাটাগরিতে আমরা মূলত ভাগ করে থাকতে পারি। একটা হচ্ছে যে সাংবিধানিক সংস্কার, তারা কি প্রস্তাব রেখেছিলেন। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিকভাবে তারা কি প্রস্তাব রেখেছিলেন, সংস্কার করেছিলেন। 3 নম্বর হচ্ছে প্রশাসনিক কি সংস্কার করেছিলেন। আর একটা হচ্ছে नागरिक अधिकार निये तादेर वक्तव्य की छिलो, मतलब कॉन्स्टिट्यूशनल रिफॉर्मेशंस कैसे किए थे वो लोग, इकोनॉमिकली रिफॉर्मेशन कैसे किए थे वो लोग, और जो एडमिनिस्ट्रेशन की किस तरह से वो लोग संस्कार चाह रहे थे, और एक नागरिक जो हमारा देश का पीपल थे उनके बारे में इन लोगों का क्या मानना था और इन लोगों ने क्या प्रस्ताव दिए थे, इसके बारे में डिटेल्स आज डिस्कस करना है। तो मेन क्वेश्चन, জাতি কংগ্রেসের নরমপন্থীদের দ্বারা পরিচালিত ভারতবর্ষের যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলি কী ছিল। প্রথম কাজ, সংবিধানের সংস্কার। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই পর্বে যারা নেতা ছিলেন তাদের ভারতবর্ষের মানে তারা কি চাইছিলেন, সাংবিধানিক সংস্কার তারা প্রথমে
চাইছিলেন যে ভারতবর্ষে যে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেই সাংবিধানিক অধিকার হচ্ছে সংস্কারগুলো করা হোক। যেমন কি প্রথমত হচ্ছে যে ভারতবর্ষে একটা কমিশন তৈরি করা হোক, যেটা হচ্ছে রয়্যাল কমিশন, যেটা রাজকীয় কমিশন, যে কমিশনটা আমাদের দেশে খুঁজবে, অনুসন্ধান করবে যে আমাদের দেশের সমস্যাগুলো কি কি রয়েছে, ভারতীয়বাসীর অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যাগুলো। তাই তারা চাইছিলেন একটা রয়্যাল কমিশন স্থাপন করা হোক, ফার্স্ট দাবি। 2 নম্বর দাবি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল। ইন্ডিয়ান কাউন্সিল বলে একটা অর্গানাইজেশন অলরেডি ভারতবর্ষে যিনি সেক্রেটারি ছিলেন, তো ওনার আন্ডারেতে এই ছিল। ওরা জাতীয় কংগ্রেস প্রস্তাব দিয়েছিল যে এই কাউন্সিলটাকে অবসান, মানে এটাকে বন্ধ করে দেওয়া হোক, কারণ এটি কোনো কাজ করছিল না। 3, সমানুপাতিক হারে নির্বাচিত সদস্যদের দিয়ে তারা ভারতের প্রাদেশিক এবং কেন্দ্রীয় 2 বিভাগের সভাগুলিতে যাতে ভারতীয় সদস্য সংখ্যা বাড়ে সেই দিকে যাতে ব্রিটিশ সরকার নজর দেয়, সেই দিকে তাদের আগ্রহ ছিল। মানে একটা तो बोललाम रॉयल कमीशन जैसे गठन करना है और जो इंडियन काउंसिल है उसको रोक देना है और भारतीयों को ज़्यादा से ज़्यादा सेंट्रल एवं स्टेट पर हर काम में इनको नियुक्ति मिले। और सबसे बड़ी बात है कि भारतवर्षेर 4 नम्बर যে ভারতবর্ষের মানে শাসন পরিষদে এরা চাইছেন যে মিনিমাম একজন করে প্রত্যেক প্রদেশ থেকে যেন প্রতিনিধি থাকে। অবশ্য রয়্যাল আমাদের যে ব্রিটিশ কমন সভা, যেখানে ইংল্যান্ডের আইনসভা ছিল, সেখানেও যেন ভারতীয়দের সদস্য রাখা হয়, মিনিমাম 1জন কিংবা 2জনকে। আর একটা ভারতীয় সচিব, যে সচিবের যে মন্ত্রণালয় ছিল, সেখানে চাইছেন মিনিমাম যেন 3জন ভারতীয় থাকে, যাতে করে ভারতবর্ষের কথা ওই মন্ত্রণা পরিষদে ভারতীয়রা তুলে ধরতে পারেন। অর্থাৎ এইভাবে এই যে প্রস্তাবগুলোকে তারা লিখিত আকারে তারা ব্রিটিশ সরকারের কাছে রেখেছিলেন। এখন এটা ঠিক যে এই যে প্রস্তাবগুলো তারা রেখেছিলেন কনস্টিটিউশনগতভাবে, মানে সাংবিধানিকগতভাবে যে সমস্ত প্রস্তাব তারা রেখেছিলেন, সেগুলো কিন্তু সবটা কিন্তু ফেলে দেওয়া ছিল না। যার জন্য ব্রিটিশ সরকার 1892 সালে যখন ভারত শাসন আইন তারা প্রণয়ন করতে বাধ্য হয়েছিলেন এদের এই প্রস্তাবের দ্বারাই। কারণ আমরা জানি যে ভারত শাসন আইনের দ্বারা ভারতবর্ষে প্রশাসন কেমন চলবে তার নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছিল। দ্বিতীয় যে সংস্কারগুলো করা হয়েছিল সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার, মানে টাকা পয়সার দিক দিয়ে জাতীয় কংগ্রেস ভারতবর্ষে কী কী সংস্কার চাইছিলেন সেটার প্রস্তাব রাখা হয়েছে। কারণ আমরা জানি যে আমরা তোমাদের ওই যে গত সেমিস্টারে আমরা ক্লাস করেছি ड्रेन ऑफ वेल्थ, इंडस्ट्री, डी इंडस्ट्रियलाइजेशन, माने अवशिल्पन, बहुत तरह की जो इकोनॉमिकली हम लोगों को बैकबोन तोड़ दिया गया था ब्रिटिश गवर्नमेंट ने। तो इस वक्त का हिस्ट्री है ये। জাতীয় কংগ্রেস স্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছিল ভারতবর্ষের অর্থনীতি দুর্বল, ভারতবর্ষের এই অনুন্নত অর্থনৈতিক এবং ভারতবর্ষের কৃষি শিল্প যাতে বৃদ্ধি ঘটে, তার জন্য তারা ব্রিটিশ শাসনকেই তারা দায়ী করেছিলেন যে ভারতবর্ষের এই পলিসিটাই তারা হচ্ছে গুরুত্বপূর্ণ। যার জন্য 1881 সালে দাদাভাই নওরোজি প্রস্তাব দিয়েছিলেন যে ব্রিটিশ শাসন একটা স্থায়ী এবং ক্রমবর্ধমান আগ্রাসন রূপ, এবং এটা ভারতবর্ষকে ধীরে ধীরে যেন কোথাও পেছনের দিকে ঠেলে দিচ্ছে। কারণ প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে তিনি এই কথাটা বলেছিলেন, যখন তিনি ड्रेन ऑफ वेल्थের কথা বলছেন যে उस वक्त भारतवर्ष के जो आज का जो अर्थनीति है, मतलब दादा भाई नौरोजी के टाइम की बात बोल रहा हूँ, वो बोल रहे हैं कि भारतवर्ष की जो आज की जो अर्थनीति है वो धीरे धीरे पीछे की तरफ ढकल रहा है, और इसका जो मेन कारण है वो है ब्रिटिश शासन। যার জন্য ভারতবর্ষের উন্নতি কল্পে তারা বেশ কিছু প্রস্তাব রেখেছিলেন। সেই প্রস্তাব হচ্ছে যে ভারতবর্ষের 2 ধরনের শুল্ক নীতি প্রচলিত ছিল। ভারতীয় ট্রেডার্সরা যখন মাল নিয়ে যেতেন ইংল্যান্ডে, ভারত থেকে যখন যেত তখন তার বেশি শুল্ক আদায় করা হতো। আবার ইংল্যান্ডের ব্যবসায়ীরা যখন ভারতে আসতেন তাহলে আমাদের দেশের ব্যবসায়ীদের উপর আলাদা শুল্ক আরোপ করা হতো। অর্থাৎ এই যে দ্বৈত শুল্ক নীতি তার অবসান চাইছেন তারা। 2 নম্বর, সুতি বস্ত্রের ওপরে বৈষম্যমূলক শুল্ক আদায় করা হতো, সেটাও তারা নিস্তার চাইছেন। ক্ষুদ্র শিল্পের ওপরে তারা আলাদা আলাদা টैक्स, সেটাও তারা मतलब इंडस्ट्रीज़ के ऊपर जितने भी तरह के टैक्स था वो लोग ये कम करना चाह रहे थे कि इसको ठीक किया जाए। আর তারা বলছেন যে জমির ওপরে যে কর ব্রিটিশ সরকার ভিন্ন ভিন্ন জায়গায় তারা কর আরোপ করছেন, সেটা তারা সংস্কার চাইছেন। তাদের একটা প্রস্তাব ছিল যে ভারতবর্ষে বেশ সব জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে দেওয়া হয়, এটাও তারা প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া রায়তবাড়ি এলাকায় যে জমি রাজস্ব হ্রাস করার জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন, মানে রায়তবাড়ি বন্দোবস্ত ওই যে দক্ষিণ ভারতে যেটা প্রচলিত ছিল, মানে ট্যাক্সের পরিমাণটা বেশি ছিল, তো সেটা তারা মুক্ত করতে চাইছিলেন। এছাড়া
वन संरक्षण, आदिवासीদের যে জীবনযাপনের मान उन्नयन, मतलब जो जंगल में रहते थे उनकी लाइफस्टाइल की थोड़ा ख्याल रखना है। तो मतलब और जो सैलरी मिलता था जो वर्कर्स को, उसका भी ध्यान रखने के लिए इन लोगों ने प्रस्ताव दिए थे। सबसे बड़ी बात, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই যে গ্রন্থটাতে একটা জিনিস বলা হয়েছিল। দাদাভাই নৌরুজি বলেছিলেন যে ব্রিটিশ সরকার হোম চার্জ এই খাতে প্রচুর টাকা পয়সা আমাদের এখান থেকে নিয়ে চলে যাচ্ছেন ইংল্যান্ড। হোম চার্জ মানে কি বলতো, ভারতবর্ষে যে এই যে প্রশাসন চলছে, এই প্রশাসন চালানোর জন্য তাদের প্ল্যান করতে হচ্ছে, এই প্ল্যানের জন্য ভারতবর্ষের টাকাটা চায় ওখানে। তো এই ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে হোম চার্জ। ভারতবর্ষে যে সার্ভিস দিচ্ছে তারা না, সেই সার্ভিসের ওপরে চার্জ। অদ্ভুত ব্যাপার, ভারতের শাসন চালাচ্ছেন অথচ হোম চার্জ আমাদের কাছ থেকেই নিচ্ছেন। তো এটাকে বন্ধ করা এবং আমাদের দেশের নানান জিনিসের ওপর ট্যাক্স বসানো হয়েছিল। যেমন ধরো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিল নমক, নুনের ওপরে ট্যাক্স। एक तो होम चार्ज, तार ऊपर नमक के ऊपर टैक्स। बहुत ही ख़राब स्थिति हुआ उस वक्त के लिए हो गया था। तो इसको कम करने के लिए भी ये लोग एप्लीकेशन दिए थे। এবং একটা কথা মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের এই যে বক্তব্য, ভারতবর্ষের অর্থনীতির জন্য যে ব্রিটিশ শাসনই একমাত্র দায়ী, শোষণই যে দায়ী, এবং এ কথাটা কিন্তু তারা বারবার প্রস্তাব আকারে ব্রিটিশ সরকারের কাছে তারা প্রস্তাব তুলে দিয়েছিলেন এবং কী করে এর মুক্তি পাওয়া যেতে পারে সেটা রাস্তাও তারা কিন্তু বলেছিলেন। এবার দেখি অ্যাডমিনিস্ট্রেশনে কী কী সংস্কার তারা চেয়েছিলেন। অ্যাডমিনিস্ট্রেশন যদি মানে প্রশাসনিক সংক্রান্ত সংস্কার যদি বলা হয়, ভারতবর্ষের এই পর্বে জাতীয় নেতৃবৃন্দ সবসময় চাইছিলেন যে ভারতবর্ষে সমস্ত উঁচু যে পদগুলো, সেই উঁচু পদগুলোতে ভারতীয়দের নিয়োগ করা হোক। এটা কেন চাইছেন তারা? मतलब भारतीय को नियुक्ति मिले जॉब में या जब सबसे जो बड़ा ऊंचा पोस्ट हुआ करता था, वो लोग चाहते थे कि इंडियंस को ही उस पद के लिए मौका मिले। কেন তারা চাইছেন? কারণ কি বলতো, ভারতীয়রা যদি নিযুক্ত হন তাহলে কি হবে, ভারতবর্ষের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে তারা ভারতীয়রা অন্তত ফ্যাসিলিটিস পাবেন, সুরক্ষিত থাকবেন। কেন? কারণ তাদের একটা যুক্তি ছিল, তারা যুক্তি দিচ্ছেন যে ব্রিটিশরা যে আমাদের দেশে চাকরি করতে আসেন, তারা মাইনে নেন, সেই মাইনের টাকা তো বাইরে চলে যায়, ওই টাকা তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে কোনো কাজে লাগে না। আবার যদি ভারতীয়দেরই চাকরি দেন তাহলে কি হবে, ভারতীয়দের টাকা তাহলে তারা ভারতবর্ষেই থেকে যাবে, ভারতবর্ষের লোকেরা ভারতেই খরচা করবেন, যার ফলে একটা সিস্টেম ঠিক থাকবে। যার জন্য বিদেশি ব্যাপারটা মানে যে ভারতবর্ষকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিচ্ছে, এ কথা কিন্তু গোপালকৃষ্ণ গোখলে নানান চিঠিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তার জন্য আমাদের দেশের যে মানে তারা যে চাইছেন যে বিষয়গুলোতে জোর দিতে, সেইগুলোর মধ্যে হচ্ছে যে ভারতীয়করণ কিভাবে সম্ভব, ভারতবর্ষের মানুষদের ভারতীয়করণ সম্ভব বলতে বোঝায় তারা চাইছেন সিভিল সার্ভিস পরীক্ষা চালু করা হোক। ভারতবর্ষে ইংল্যান্ডে যে সিভিল সার্ভিস, সেরকমভাবে ভারতবর্ষে ইংল্যান্ডে দুই জায়গাতে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া হোক। আচ্ছা, তারা স্ট্যাচুটারি সিভিল সার্ভিস পরীক্ষা চাইছেন না, এবং এই সিভিল সার্ভিস পরীক্ষার বয়স তারা বলছেন যে 19 নয়, এটার বয়স হোক 21। এছাড়া নানান বিষয়ে তারা প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ সরকারকে। मतलब सिविल सर्विस के मैंने बताया अभी 19 से 21 करने के लिए बोला। इस एग्ज़ाम का भारतवर्ष में भी हो जाए और इंग्लैंड में भी हो, यही चाहते थे नरमपंथी लोग। और बहुत सारे प्रस्ताव इन्होंने एडमिनिस्ट्रेशन की रिफॉर्मेशन के लिए बताए थे, जैसे जो लॉ सेक्शन जो था वो अलग अलग हो जाए, पुलिस हो जाए अलग और एडमिनिस्ट्रेशन अलग हो जाए। মানে হচ্ছে শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই যে দুটো আলাদা সেকশন যাতে করা হয় তাহলে কি সুবিধা পাবেন ভারতীয়রা। এছাড়া ভারতবর্ষের শিক্ষা সংক্রান্ত বিষয়ে তাদের নানান প্রস্তাব তারা দিয়েছিলেন। এবং उच्च सामरिक जो पदगुलो, मतलब सेना की, जो पुलिस की, जो हाईएस्ट सिविलियंस की जो पद होता है उसमें भारतीयों को भी नियुक्ति मिले, ये इन लोगों ने प्रस्ताव के रूप में उन्होंने दिए थे। একটা জিনিস হচ্ছিল সেই সময়, ধরো ভারতীয়দের নানানভাবে বিদেশে নানান কাজে নিয়ে যাচ্ছে, যেখানে ধরো ব্রিটিশ শাসন চলছে গোটা বিশ্বে, ভারতীয়দেরকে শ্রমিক হিসেবে তারা নিয়ে যাচ্ছিলেন এখানে, এবং কর্মরত ভারতীয়দের ওপর চরম অত্যাচারও চালাতেন ব্রিটিশ অফিসাররা, যার একটা বড় উদাহরণ আমরা পাই দক্ষিণ আফ্রিকাতে। दक्षिण अफ्रीका जो वर्ण वैषम्य शिकार हुए, मतलब जो महात्मा गांधी के ओर से जो आंदोलन चलाया गया था, महात्मा गांधी जो आंदोलन चालिয়েছিলেন ভারতবর্ষের সে ওইখানে দক্ষিণ আফ্রিকা বসবাসকারী ওই সমস্ত মানে শ্রমিকদের উদ্দেশ্যে ব্রিটিশরা যেভাবে অত্যাচার চালাতো সেই উদ্দেশ্যে মহাত্মা গান্ধী আন্দোলন করেছিলেন এবং মহাত্মা গান্ধী আন্দোলনকে এই জাতীয় কংগ্রেসের এই পর্বের লিডাররা
সমর্থন জানিয়েছিল। যে ওটাকে সমর্থন জানানোর উদ্দেশ্য হচ্ছে এরা শ্রমিকদের পাশে থাকতে চেয়েছিলেন। এবং আমরা জানি যে আসামে চা বাগানের শ্রমিক, তখন তো আসাম ভীষণভাবে চা উৎপাদন হচ্ছে, আসামে চা বাগানের শ্রমিকদের নানান দুঃখ দুর্দশা ছিল, তাছাড়া মাইনে কম পেতেন, এই বিষয়েও তারা ব্রিটিশ সরকারকে অবহিত করেছিলেন। নাগরিক, ভারতবর্ষের দেশের নাগরিকদের উদ্দেশ্যে নরমপন্থী নেতাদের কি ধারণা ছিল এবং তারা কি কি চেঞ্জ চাইছিলেন সেটা একটু একবার দেখে নিই। তারা চাইছিলেন দুটো জিনিস, বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ভারতবর্ষের কোনো অবস্থাতেই যেন কেড়ে নেওয়া না হয়। বাক স্বাধীনতা আর সংবাদপত্রের স্বাধীनता मतलब बोलने का अधिकार और जो न्यूज़पेपर है, संवाद जो हम लोग खबर पढ़ते हैं, उसके जो इंडिपेंडेंस की जो बात बोला जाता है वो ख़त्म ना हो जाए, ये बात ब्रिटिश सरकार को बार बार इन लोगों ने चिट्ठी लिखे हैं। सबसे बड़ी बात 1897 में भारतवर्ष में एक लॉ लाया गया था, फौजदारी लॉ, जो पुलिसी शासन के लिए। और दूसरी उस लॉ को ये लोग बोल रहे थे कि इसको हटाया जाए, मतलब फौजदारी आईन নিয়ে একটা আইন আমাদের দেশে আনা হয়েছিল, পুলিশের হাতে বিশেষ প্রবল ক্ষমতা দেওয়া হয়েছিল, তারা অনুভব করছিলেন ভারতীয়রা সুরক্ষিত নয় এই আইনে, তাই এই আইনকে প্রত্যাহার করে নেওয়া হোক। 1898 সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষের সংবাদপত্রের উপর একটা ওই যে একই ধরনের আইন আনা হয়েছিল, যেমনভাবে বলেছিলাম ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক একই রূপ, কন্টেন্ট জানাতে হবে ব্রিটিশ সরকারকে প্রকাশের আগে। তো সেটার তারা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং 1897 সালে বাল গঙ্গাধর তিলক এর নেতৃত্বে এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মহারাষ্ট্র আন্দোলন চালানোর জন্য, সেটারও বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। অর্থাৎ বাক স্বাধীনতা থেকে শুরু করে মানে পুলিশের হাতে যে ব্যাপক ক্ষমতা প্রদান এবং আমাদের জনগণের ওপর অত্যাচার, সমস্ত বিষয়গুলোতে যাতে করে তারা নাগরিকরা যাতে মানে সুরক্ষা পায়, নাগরিকরা যাতে শান্তিতে বসবাস করতে পারেন, তার জন্য তারা প্রস্তাব আকারে ব্রিটিশ সরকারকে লিখেছিলেন, चिट्ठी लिखेছিলেন। मतलब बहुत तरह की जो भी मैंने लॉ के बारे में बताया, इन सब लॉ की जो खराब दिख था इन्होंने ब्रिटिश सरकार को बताया और भारतीयों को कितना क्षति पहुँचेगा इसके बारे में ये लोग चिट्ठी पहुँचाए थे ब्रिटिश सरकार के सामने। এছাড়া আমরা দেখব আরেকটা কাজ, সেটা হচ্ছে যে সরকারকে বিভিন্ন রূপে সমালোচনা শুরু করা হয়েছিল। মানে সরকার যে কাজ করছে না, এই পর্বে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা এই নরমপন্থী আন্দোলনের নেতারা কিন্তু করেছিলেন, যার মধ্যে সবথেকে বড় সমালোচনা রয়েছে অর্থনৈতিক সমালোচনা। কারণ অর্থনীতির দিক দিয়ে আমাদের দেশ যে বারবার পিছিয়ে যাচ্ছে সেটার কঠোর সমালোচনা করা হচ্ছে। আইন বিভাগে ভারতীয়রা উঁচু পদেতে নেই, জজে বিচার করার ক্ষমতা নেই, এই বিষয়টা তারা প্রস্তাব আকারে তুলে ধরছেন। এছাড়া শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই যে ফোর্সফুলি ইংরেজিকে চালু করা, এছাড়া হসপিটাল সিস্টেম আমাদের দেশে ভালো ছিল না, মানে চিকিৎসা ব্যবস্থা, যাতে করে তারা ব্রিটিশ সরকার নজর দেন সেই বিষয়েও তারা প্রস্তাব আকারে চিঠি লিখেছেন। এছাড়া ব্রিটিশ সরকারের এই সময় मतलब अभी बोले जो एजुकेशन सिस्टम्स, जो मेडिकल सिस्टम्स यहाँ भारतवर्ष में उतना फैसिलिटी नहीं था, ब्रिटिश सरकार को ध्यान आकर्षण करने के लिए लोगों ने चिट्ठी लिखे थे। और सबसे बड़ी बात ये कि इस वक्त घटना घट रहे थे, ब्रिटिश सरकार अपने जो नेबर्स स्टेट मतलब अफ़गानिस्तान, नेपाल और बर्मा, इन सब जगह में फोर्स ले जा रहे थे। तो इससे क्या होता था कि बहुत सारे पैसे भी खर्च होता था भारतवर्ष का। तो इन लोगों ने समालोचना किए, ভারতবর্ষের গভর্নমেন্টের এই সমস্ত সিদ্ধান্তকে সমালোচনা করেছেন এবং তারা ভারতবর্ষের অর্থনীতি এবং যাতে করে শোচনীয় অবস্থা না হয় এবং শোচনীয় অবস্থা যে হয়ে পড়েছে তার নানান দিক ব্রিটিশ সরকারের কাছে তারা তুলে ধরেছিলেন। বিশেষ করে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া যে দাদাভাই নওরোজি গ্রন্থ, সেই গ্রন্থে কিন্তু বারবার এই সমালোচনাটা করা হয়েছিল। আচ্ছা, জাতীয় কংগ্রেসের এই পর্বের কাজগুলো কি সবগুলোই কি সঠিক ছিল? তাদের মধ্যে কি কোনো ভুল ত্রুটি ছিল না? কোন কোন দিক তারা মিস করে গিয়েছিলেন? मतलब कि कौन क्षेत्र ऐसा था जो इन लोगों ने नहीं बोला, थोड़ा बहुत एक बार देख लेते हैं। জাতীয় কংগ্রেসের সব কাজই কিন্তু যে সঠিক ছিল এই পর্বের তা কিন্তু মেনে নেওয়া উচিত নয়। যেমন জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দর এই পর্বের কোনো রকমের মেয়েদের ভোটাধিকারের স্বাধীনতা কিন্তু স্বীকার করে নেওয়া হয়নি। অর্থাৎ জাতীয় কংগ্রেস কিন্তু মেয়েদের যে ভোট দেওয়ার অধিকার থাকতে পারে এই ব্যাপারটা তারা ব্রিটিশ সরকারের কাছে উত্থাপন করেনি, মানে এটা একটা তাদের একটা নেগেটিভ পয়েন্ট। 2 নম্বর হচ্ছে
যে তারা 1885 থেকে এবং এমনকি আমরা দেখব 1905 সালের আগে পর্যন্ত তারা কেউ কিন্তু স্বাধীনতা কথা বলেনি, তারা চাইছেন সবাই স্বায়ত্তশাসন, मतलब सेल्फ गवर्नमेंट की बात बोल रहे हैं। ये कभी फुल इंडिपेंडेंस की बात नहीं बोल रहे हैं, मतलब ये भी एक बहुत ही बड़ा स्वराज जो हम लोग बोलते हैं, स्वराज का प्रस्ताव ये लोगों ने नहीं रखा था। तो मंतव्य माने बाल गंगाधर तिलक, लाला लाजपत राय और আমাদের বিপিন চন্দ্র পাল, এরা এই স্বরাজ বলেছি না, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা আমার চাই, যে স্বরাজ থেকে স্বাধীনতার যে রাস্তা, এই রাস্তার কথা কিন্তু এরা কিন্তু বলেননি। এরা চাইছিলেন স্বায়ত্তশাসন, মানে ব্রিটিশরা ওপরে থাকুক, আমাদের শাসন করুক, কিন্তু আমরা লোকাল লেভেলে গভর্নমেন্টে এতে আমরা স্বাধীনতা ভোগ করব। এটাই ছিল নরমপন্থীদের দাবি। তারা কিন্তু ফুল ইন্ডিপেন্ডেন্স কিন্তু চায়নি, এটা তাদের একটা নেগেটিভ পয়েন্ট ছিল। আর একটা হচ্ছে যে এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের নেতাদের মধ্যে কোনো জায়গাতে বক্তব্যে কিন্তু সাধারণ কৃষক এবং শ্রমিকদের নিয়ে যে খুব একটা আন্দোলন করেছেন, বক্তব্য রেখেছেন, এমনটা কিন্তু শোনা যায় না। যেমন ধরো তাদের দৈনিক মজুরিতে যে কম পাচ্ছিল টাকা মাইনে, मतलब जो वर्कर्स और जो फार्मर्स थे, इसके बारे में इस मॉडरेट्स जो लीडर्स थे, ये लोग उस तरीके से बात नहीं किए थे। মানে চা বাগানের শ্রমিকদের যে অত্যাচার, তারপরে জমিদার শ্রেণীর যে অত্যাচার, এই বিষয়গুলো নিয়ে তাদের খুব একটা গুরুত্ব তারা কিন্তু দিতে পারেননি। এছাড়া আরেকটা হচ্ছে যে ব্রিটিশ শাসনকে তারা নানানভাবে দায়ী করেছিলেন, একথা সত্যি কথা, কিন্তু তারা কিন্তু মনে মনে ব্রিটিশ শাসনের নীতিগুলোকে সমর্থনও জানিয়েছিলেন, কারণ তারা জানতেন যে ব্রিটিশ শাসন, আমি তো প্রথমেই বলেছি যে ব্রিটিশ শাসন থাকলে তার ভারতবর্ষে পরিস্থিতি অনেক ভালো থাকবে। যাই হোক, তবে এমনটা নয় যে তারা ভারতবর্ষের এই বিষয়গুলোকে তারা তুলে ধরেননি। যেমন ধরো আমি কিছু বিষয়কে কথা বলতে পারি, ডক্টর বিপিন চন্দ্রের বক্তব্য একটা শোনা যায় যে এরা কেবলমাত্র একটা সমালোচনা শোনা যায় যে এরা বড়লোক ছিলেন, এরা ধনীদের কথা বলতেন, এরা গরিবদের কথা বলতেন না। ঐতিহাসিক বিপিন চন্দ্র বলেছেন এমনটা কিন্তু সত্যি নয়, তারা কিন্তু গরিব মানুষদের কথাও কিন্তু বলেছেন, কারণ তাদের নীতি কর্মসূচিতে তারা কি চেয়েছিলেন যে সাধারণ মানুষের নানান দাবি তারা তুলে ধরছেন। আমি বলবো লবণ কর, শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত বিষয়গুলো, এগুলো তো সব সাধারণ মানুষের বিষয়, তো যার জন্য প্রস্তাব তার আকারে তুলে ধরেছিলেন। এখন হতে পারে যে সেই পর্বে সেইভাবে আন্দোলন বা তীব্রতরভাবে প্রতিবাদ জানানোর মতো পরিস্থিতি ভারতবর্ষে কিন্তু ছিল না। এই দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। मतलब अगर इन लोगों को समालोचना किया जाए, ये लोग बड़े लोग थे, जमींदार थे, इसीलिए इन लोगों को गरीब आदमी की जो समस्याएं थी इसके बारे में ज़्यादा पता नहीं था। ऐसा डॉक्टर बिपिन चंद्र जी को मानना है कि ये ऐसा सही नहीं है। ये लोग भी बहुत सारा जो भी प्रस्ताव इन्होंने ब्रिटिश शासक के सामने रखा, ये जनगण का ही था। जैसे मैंने अभी बोला, सॉल्ट के ऊपर टैक्स लगाना, और जो चाय का जो असम के जो वर्कर्स थे उनका सैलरी को बढ़ाना, और बहुत तरह की जो चीज़ें छोटा जैसे लैंडलॉर्ड्स का अत्याचार हो रहा था, तो उसके बारे में भी समालोचना करना, इन सब चीज़ों के ऊपर इन्होंने बातें कही थी। डायरेक्ट प्रत्यक्षভাবে এরা কেন বলতে পারেনি এটার কথা তো আমি বললাম। मतलब ये लोग डायरेक्ट क्यों नहीं बोल पाए उस वक्त 1885 टू 1905 इस वक्त ना भारतवर्ष में उस लेवल का पॉलिटिकल स्टैंडर्ड जो है ना हम लोगों को नहीं आया था, और सिचुएशन भी उस तरीके का नहीं था कि हम छीन लेंगे, इस तरीके का हालात उस वक्त पैदा नहीं हुआ था। तो जो काम किए थे उस लेवल उस वक्त के लिए बहुत अच्छा काम किए थे। মানে আমরা এটুকু অন্তত লাস্টে বলতে পারি যে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের এই যে কার্যাবলী এই সময়কালের আর প্রশংসার যোগ্য, যদিও অবশ্যই ত্রুটি ছিল, কিন্তু তৎকালীন পরিস্থিতি অনুযায়ী অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, এবং যেটা আজকে দিনে আমরা ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি, তো তার কিছুটা শ্রেয় ওই ভারতবর্ষের রাজনীতিতে যারা শুরুর দিনে ছিলেন তাদের ভূমিকা কিন্তু রয়েই যায়। ওকে, তো তোমরা একটা 10 মার্কের কোয়েশ্চেন করে রাখবে আজকের टॉपिक নিয়ে, যে নরমপন্থী পর্বের কার্যাবলী, मॉडरेट्स की क्या क्या काम किए थे वो लोगों ने। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো। নেক্সট টপিক আবার তোমাদের সঙ্গে
সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত শেষ। থ্যাংক ইউ।